প্রিয় দর্শক, দীপ্ত টিভির বিশেষ আলোচনা তক্কাতক্কিতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি রুবায়েত ফেরদৌস। আজ আমরা কথা বলবো রাজনীতি, সংস্কৃতি ও উন্নয়ন নিয়ে। এ বিষয়ে কথা বলবার জন্য যেসব বিজ্ঞ আলোচক আজকে যোগ দিয়েছেন, আসুন প্রথমে তাদের সঙ্গে পরিচিত হই। আমার ডান দিকে আছেন, আমার নাম মঞ্জুরুল আজিম পলাশ। আমি এই মুহূর্তে কুমিল্লা সংস্কৃতি উৎসব বলে একটি প্রয়াসের সাথে জড়িত। এছাড়াও লিং বাংলা নামে কুমিল্লা একটি স্থায়ী সাংস্কৃতিক অবকাঠামো প্রতিষ্ঠার কাজে নিয়োজিত আছি। আপনাকে স্বাগত আজকে আলোচনায়। আমি মাহফুজা কানাম, আমি সভাপতি বিশ্ব শিক্ষক ফেডারেশন এবং সিনেট সদস্য ঢাকা বিশ্ববিদ্যালয়। আপনাকে স্বাগত আলোচনায়। আমার বাঁ দিকে আছেন সোহরাব হাসান, প্রথম আলোতে কাজ করে। স্বাগত। আমি আনোয়ারুল ইসলাম আনোয়ার, এফসিএম এ প্রেসিডিয়াম সদস্য, বাংলাদেশ আওয়ামী যুবলীগ। ওয়েলকাম। প্রিয় দর্শক, আজকের আলোচকদের সঙ্গে পরিচিত হলেন, আমরা এখন আলোচনায় যাব। প্রথমে সৌরভ ভাই, আপনাকে দিয়ে শুরু করতে চাই। আমরা তো জানি যে রাষ্ট্রের লক্ষ্য হওয়া উচিত সংস্কৃতি, আর রাজনীতি হবে সেই লক্ষ্য অর্জনের উপায়। কিন্তু সেরকম কি একটা সাংস্কৃতিক রুচি সম্পন্ন, মানবিক মূল্যবোধ সম্পন্ন রাষ্ট্রকে আমরা নির্মাণ করতে পেরেছি? ধন্যবাদ। রাষ্ট্রের লক্ষ্য হবে সংস্কৃতি বলছেন, রাষ্ট্র কেন? রাষ্ট্র যখন ছিল না তখনও যে মানুষ ছিল, তারও তো সেই মানুষও একটা সংস্কৃতি ধারণ করত। অর্থাৎ সংস্কৃতিটা কিন্তু আরোপিত কোনো বিষয় না, তার সহজাত যে আচরণ, সহজাত যে বিকাশ, সহজাত যে তার চিন্তা, তারই প্রতিফলন হচ্ছে সংস্কৃতিতে। জীবনধারা, সংস্কৃতি হচ্ছে জীবনধারার প্রতিফলন। এখন সেই জীবনধারাটা আমরা কিভাবে নির্মাণ করব, সেটি ব্যক্তি হিসাবে, প্রতিবেশ হিসাবে, সমাজ হিসাবে, এবং আপনি যে বলছেন রাষ্ট্র রাষ্ট্র হচ্ছে সেই একটি নির্দিষ্ট জনগোষ্ঠীর যে সম্মিলিত কাঠামো, সেটি হচ্ছে রাষ্ট্র। এখন সেই রাষ্ট্র যদি বলেন বাংলাদেশ রাষ্ট্র, তার একটি প্রত্যয় ছিল, তার একটি আকাঙ্ক্ষা ছিল। সেই আকাঙ্ক্ষা ছিল অসাম্প্রদায়িকতা, সেই আকাঙ্ক্ষা ছিল গণতন্ত্র, সেই আকাঙ্ক্ষা ছিল সমাজতন্ত্র, অর্থাৎ সাম্যভিত্তিক সমাজ, সেই আকাঙ্ক্ষা ছিল জাতীয়তাবাদ। 1971 সালে আমরা মুক্তিযুদ্ধের মাধ্যমে স্বাধীনতা লাভ করেছি। আজকে 2017 সালের প্রথম প্রহর। এই 45 বছরে কিন্তু আমরা খুব এগোতে পারিনি। অর্থাৎ আমাদের যে প্রত্যয় ছিল, তার প্রতিটি ধারা থেকে, প্রতিটি উপাদান থেকে আমরা পিছনে সরে এসেছি। অবশ্যই রাষ্ট্রের একটি অঙ্গীকার থেকে, সংবিধান হচ্ছে রাষ্ট্রের অঙ্গীকার। সেই অঙ্গীকার কতটা প্রতিপালিত হয়েছে, রাষ্ট্র কতটা করেছে, এবং রাষ্ট্রের যারা জনমণ্ডলী, যারা নাগরিক, তারা কতটা। ঘাটতিটা কোথায় দেখতে পাচ্ছেন আপনি? ঘাটতিটা প্রথমত হচ্ছে যে রাষ্ট্র যে স্থাপনের যে আমাদের প্রত্যয়ের মধ্যেও ঘাটতি ছিল। পরবর্তীকালে রাজনৈতিক উত্থান পতন এবং পট পরিবর্তনে যে ঘাটতি দেখা যাচ্ছে। আর 1971 সালে আমরা আমাদের যে প্রত্যয় ছিল, তার একটা পটভূমি ছিল। 1947 সালে এই উপমহাদেশ ভাগ হয় সাম্প্রদায়িকতার ভিত্তিতে, হিন্দু মুসলমানের ভিত্তিতে, যে পাকিস্তান রাষ্ট্রটি হবে মুসলমানদের রাষ্ট্র। কিন্তু এটা তো পৃথিবীতে সম্ভব না যে একটি সম্প্রদায়ের জন্য একটি রাষ্ট্র নির্দিষ্ট করে দেওয়া। সেই রাষ্ট্র কিন্তু মুসলমানদের, সেই রাষ্ট্রে শুধু মুসলমানরাই ছিল না, অন্য জনসম্প্রদায়, অন্য জাতিগোষ্ঠী ছিল। বাংলাদেশ রাষ্ট্রের কিন্তু প্রথম অপূর্ণতা বলবো বা ত্রুটি বলবো, সে বাংলাদেশ রাষ্ট্র, যে বাংলাদেশ রাষ্ট্র জাতিগত নিপীড়নের বিরুদ্ধে লড়াই করেছে, যে বাংলাদেশ বাঙালি জনগোষ্ঠী, সেই বাঙালি জনগোষ্ঠী স্বাধীনতার পর কিন্তু নিপীড়িত আরেকটি, তার চেয়ে যে দুর্বল, তাদের অধিকার বা তাদের জাতিসত্তার কথা স্বীকার করেনি। এটি হচ্ছে একটি। দ্বিতীয় হচ্ছে রাষ্ট্রে আরেকটি অঙ্গীকার ছিল সমতা। সব মানুষ সম সুযোগ পাবে রাষ্ট্রের কাছ থেকে, যেটি, সেটা ধর্ম, বর্ণ, নারী, পুরুষ নির্বিশেষে। আজও আজকে বাংলাদেশের, আমরা যদি অন্য বিষয় বাদ দেই, নারী পুরুষের যে অবস্থান, নারী পুরুষের যে সংস্কৃতি, দৃষ্টিভঙ্গি, সেখানে কিন্তু যোজন যোজন দূরত্ব। অর্থাৎ তাকে কখনোই নারী পুরুষ, যদিও এই রাষ্ট্রটি দীর্ঘদিন ধরে নারী নেতৃত্ব দিয়ে আসছেন রাষ্ট্র এবং রাজনীতিতে, কিন্তু আমরা রাষ্ট্রের সমতা প্রতিষ্ঠা করতে পারিনি, আমরা জাতিগত সমতা প্রতিষ্ঠা করতে পারিনি। আর সংস্কৃতি যেটা বোঝায়, যেমন মোতাহার হোসেন চৌধুরী একটি কথা বলেছিলেন যে সাধারণ মানুষের কাছে ধর্ম হচ্ছে সংস্কৃতি, আর যারা আলোকিত মানুষ তাদের কাছে সংস্কৃতি হচ্ছে ধর্ম। আমরা সেই সংস্কৃতিকে ধর্ম করতে পারিনি। আমি মনে করি এটি রাষ্ট্রের আমাদের সবচেয়ে বড় অপূর্ণতা
ত্রুটি। মঞ্জুর আজিম পলাশ যদি বলেন যে আমাদের সাংস্কৃতিক চর্চা কিংবা সংস্কৃতির কথা যেটা বললেন, ঘাটতিগুলা চিহ্নিত করার চেষ্টা করেছিলেন, কেন এরকম হলো আসলে? এটা আমার কাছে মনে হয় যে আলোচনাটার সূত্রপাত হয়েছে খুব চমৎকার। সংস্কৃতিটাকেই আমরা আমার মনে হয় খুব খণ্ডিতভাবে দেখে আসছি, এবং আমাদের এখানে রাষ্ট্র বিনির্মাণ করবার দায়িত্ব যাদের ছিল তাদের ক্ষেত্রেও আমার মনে হয় এই ঘাটতিগুলো ছিল। সেটা বিশ্বাসগত ঘাটতি, সেটা চর্চাগত ঘাটতি, সেটা প্রয়োগগত ঘাটতি। সো সংস্কৃতি আর সাংস্কৃতিক এই বিষয়টাই আমরা আসলে আমার মনে হয় যে খুব গোলমাল পাকিয়ে ফেলেছি। গান বাজনাটাকে সংস্কৃতি মনে করা, এটাই হয়তো আমাদের সর্বক্ষেত্রে ঘটেছে, এবং সেটা আমরা লক্ষণীয় যে আমাদের রাষ্ট্র পরিচালনার দায়িত্ব যারা ছিলেন তাদের কাছেও কিন্তু সংস্কৃতিটাই খণ্ডিত, এবং কখনো কখনো আমি বলবো যে খণ্ডিতটা কিন্তু বিকৃত জায়গায়ও চলে যায়, সেভাবে সেটার চর্চাটা হয়েছে। রাজনীতিটাকে আমরা সংস্কৃতির আওতাভুক্ত করতে পারিনি, বরঞ্চ রাজনীতিটাই বারবার খুব সংস্কৃতিকে নিয়ন্ত্রণ করতে চেয়েছে, যেটা কখনোই সম্ভব না। এই কারণে আমি বলবো যে যখন গলদটা খুব গোড়ায় থেকে যায় তখন সেটার একটা প্রতিফলন কিন্তু সর্বত্রই হবে, এবং আমাদের এই ঘাটতি বা ফারাকের এই প্রধান জায়গাটাই হচ্ছে এটা, যে আমরা আমাদের সাংস্কৃতিক যে লড়াই বা বিকাশ সেটাই আমরা যে কিভাবে করব, সংজ্ঞা নির্ধারণ থেকে শুরু করে আমাদের জাতীয়তা থেকে শুরু করে, আমাদের জাতীয়তার সাথে ধর্মের সম্পর্ক থেকে শুরু করে, রাষ্ট্রের সাথে ধর্মের সম্পর্ক থেকে শুরু করে, এবং এগুলোর যে অপব্যবহার করতে যাওয়া, মানুষকে এগুলো খুব সংকীর্ণভাবে প্রভাবিত করার চেষ্টা করা, এই সমস্ত কিছুর মধ্যেই আসলে এই গোলমালটা বিদ্যমান বলে আমি মনে করি। জি, আনোয়ারুল ইসলাম আনোয়ার যদি বলেন, এই শাসকবর্গ থেকে বলা হচ্ছে যে আসলে উন্নয়ন, এটা আজকে আমাদের অন্যতম আলোচনা, যে উন্নয়নটা আগে গণতন্ত্রটা পরে, এইরকম একটা জায়গা কতটা সম্ভব আসলে, যে দুটোকে আলাদা করার চেষ্টা করা হচ্ছে? না, ধন্যবাদ। বেশি উন্নয়ন কম গণতন্ত্র না, একটা দেশের বিশেষ করে রাষ্ট্রীয় কাঠামোতে গণতন্ত্র উন্নয়ন এটা কিন্তু একটা পাশাপাশি অবস্থান করে, এবং দেশের উন্নয়নটাও কিন্তু, এবং আমি প্রথমেই একটু পিছনে ফিরে যেতে হয় যে মহান মুক্তিযুদ্ধ কিন্তু হয়েছিল দুটো বিষয় নিয়ে। একটি হলো যে আমরা স্বাধীন একটা দেশ নিব, ভৌগোলিকভাবে আমরা একটা স্বাধীন দেশ পাবো, এবং বাংলাদেশকে যেভাবে 24 বছর পাকিস্তানিরা শাসন করে অর্থনৈতিকভাবে পঙ্গু করা হয়েছিল, সেই বাংলাদেশটাকে আমরা আবার নতুনভাবে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করব। বঙ্গবন্ধুর কিন্তু এই দুটোই কিন্তু ছিল। আনফর্চুনেটলি উনি 1975-এর এই দুঃখজনক ঘটনার পরে বঙ্গবন্ধু কিন্তু বাংলাদেশকে অর্থনৈতিকভাবে মুক্ত করে দিতে পারেননি, একটা স্বাধীন দেশ দিয়ে গেছেন। তখনও কিন্তু একটা সদ্য স্বাধীন দেশে তখনও কিন্তু অনেকেই গণতন্ত্রের জন্য কিন্তু লেখালেখি করেছিলেন, কিন্তু বঙ্গবন্ধু অর্থনৈতিক মুক্তির দিকে কিন্তু ব্যস্ত ছিলেন। এবং একটু খেয়াল করলে বোঝা যায় যে সেই সময় এই বাকশাল নিয়ে কিন্তু অনেকেই এটাকে সমালোচনা করে। আমি মনে করব যে সেই সময় বঙ্গবন্ধুর কিন্তু শোষিতের গণতন্ত্র, বিশ্ব আজ দুই ভাগে বিভক্ত, একদিকে শোষক আর একদিকে শোষিত, আমি শোষিতের পক্ষে। বঙ্গবন্ধুর এই যে বিশাল একটা মানে স্বপ্ন বা আদর্শ যেটা, সেটা আমরাও কিন্তু এখনো ধারণ করি। তো সেই মানে আদর্শকে ধারণ করেই কিন্তু বঙ্গবন্ধু বাকশাল গঠন করেছিলেন, এবং গ্রামে গঞ্জে যেভাবে জোরদার মহাজন যারা যেভাবে মানুষকে শোষণ করত, বঙ্গবন্ধু সেখান থেকেও কিন্তু সাধারণ মানুষকে মুক্তির জন্য কিন্তু সেই শোষিতের গণতন্ত্রের জন্য কিন্তু আমার কাছে মাহফুজা আপা যদি বলেন, তিনজনের বক্তব্য আমি শুনেছেন, সোহরাব ভাই বিশেষ করে নারীর কথা বলেছে যে এখনো সেই নারী পুরুষের সমতা হয়নি, যেটা ৭১-এর সামাজিক ন্যায় বিচার শব্দটা কিন্তু ব্যবহৃত হতো, সেইটা কিন্তু হচ্ছে না, সব জায়গায় বিভাজনটা রয়ে যাচ্ছে। ধন্যবাদ। তো আমি আবারও এই বিভাজনের কথাটাই যদি জিজ্ঞাসা করা হয়, যে বিভাজন যখন একটা রাষ্ট্র জন্ম নেয়, সেই রাষ্ট্রের একটা দায়িত্ব থাকে যে সে সকলের নাগরিকের, সেটা নারী পুরুষ সম অধিকার, সেই অধিকার কিন্তু আমরা দেখি যে আমাদের সংবিধানে কিন্তু দেওয়া আছে। কেমন
তো সেই ক্ষেত্রে বলবো, যখন স্বাধীনতার পর ৭৩ সালে সংবিধান রচিত হলো এবং যেটাকে আমরা বলি যে অন্যতম একটি শ্রেষ্ঠ সংবিধান কিন্তু বাংলাদেশের সংবিধানটাকে বলা হয়, কিন্তু সেইখানে নারী পুরুষের সম অধিকার এবং প্রত্যেকের অধিকার, এবং অধিকারগুলো এরকম যে তার খাদ্য, বস্ত্র, চিকিৎসা, বাসস্থান সমস্তই কিন্তু স্বীকৃত আছে। অধিকার হিসেবে কিন্তু স্বীকৃতি এগুলি নেই, এটা মৌলিক চাহিদা হিসেবে আছে। মৌলিক চাহিদা, সাংবিধানিক অধিকার হিসেবে অন্ন, বস্ত্র, বাসস্থান নেই। এখন এই চাহিদাকে তো আসলে পূরণ করতে হবে রাষ্ট্রের কমিটমেন্টটাই তো সেখানে। রাষ্ট্র কি করবে? রাষ্ট্র তার সকল নাগরিক যে অধিকারগুলো রয়েছে সেইগুলোকে পূরণ করতে বাধ্য। কিন্তু সেই ক্ষেত্রে আমরা দেখছি যে এই যে নারী পুরুষের বিভাজন, এটা কিন্তু বলতে হবে, আমি যদি এইভাবে বলি যে পুরুষতান্ত্রিক সমাজ ব্যবস্থার ভেতর দিয়ে দীর্ঘদিন আমরা অতিক্রম করেছি। এখন আমি সংবিধানে দিয়ে দিলাম নারী পুরুষের সম অধিকার, এটা কিন্তু মনোজগতে পুরুষকে কিন্তু সেটা স্পর্শ করেনি। আমি আইন করে কিন্তু তার কারো মনোজগৎকে আমি পরিবর্তন করতে পারি না। সেই মনোজগৎকে পরিবর্তন করতে হলে একটা সংস্কৃতির প্রয়োজন, সাংস্কৃতিক আন্দোলনের ভেতর দিয়ে তার মানবিক যে গুণাবলী বলবো, সে মানবিক গুণাবলীর স্ফুরণ ঘটে এবং সে পূর্ণাঙ্গ একটা মানুষ হিসাবে নিজেকে তৈরি করে। সেখানে মানবতা থাকবে, সেখানে ধর্ম থাকবে, সেখানে শিক্ষা থাকবে, সেখানে অন্যের প্রতি শ্রদ্ধাবোধ থাকবে। সেই ৪৫ বছরে সেই সাংস্কৃতিক বিপ্লবটা আমরা করতে পারলাম না কেন আপা? কেন পারলাম না? এখন যদি বলি যে এখানে সময় তো কম যায়নি, সময় প্রায় 50 বছর। এটা যেমন সত্য, তেমন যদি বলি যে আমরা যদি আমি আমার সকল চিন্তা চেতনার ক্ষেত্রে কিন্তু আমি এক জায়গায় সবসময় আমি গভীরভাবে বিশ্বাস করতে চাই যে আমাদের এই যে স্বাধীন সার্বভৌম বাংলাদেশ, মুক্তিযুদ্ধের ভেতর দিয়ে যে বাংলাদেশের জন্ম হয়েছে, এটা কিন্তু একটা পিছনের ইতিহাসগুলো দেখি যদি, যে সেই ব্রিটিশ শাসিত যে ভারত ছিল, ভারত বিভক্ত হয়েছে, বিভক্ত হলো দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে, অর্থাৎ মুসলমান এবং হিন্দু এবং ধর্মের ভিত্তিতে যে রাষ্ট্রের জন্ম হলো, সেটাও দেখা গেল যে আমাদের পলিটিক্যাল সায়েন্সে বলে যে ধর্মের ভিত্তিতে কোনো রাষ্ট্রের জন্ম এবং টিকে থাকা সম্ভব নয়, যেটা প্রমাণিত হয়েছে তৎকালীন পূর্ব পাকিস্তান এবং পশ্চিম পাকিস্তানের ভেতরে। এবং তখন এই যে শোষণ শাসনের কথাটা বলি, তখন বলি আমরা যে 22 পরিবার আদমজি বামানি সকল অর্থের তাদের হাতে সেই পুঁজিটি রয়েছে, এবং এই যে এবং নানা ক্ষেত্রে যে বঞ্চনা ছিল আমাদের পূর্ব পাকিস্তানের অধিবাসীদের, নানা ক্ষেত্র আমি বলবো যে মানবিক থেকে আরম্ভ করে খাদ্য, বস্ত্র, চিকিৎসা, শিক্ষা। সমালোচকরা বলেন সেই 22 পরিবার থেকে এখন তো 22,000 পরিবার হয়েছে। 22 লক্ষ পরিবার মানুষরা কি সমতা পেয়েছে আসলে? তো এই নিয়ে আমরা আরো কথা বলবো। প্রিয় দর্শক, এই পর্যায়ে তক্কাতকিতে ছোট্ট বিরতি নিচ্ছি, ফিরছি কিন্তু এখনই আমাদের সঙ্গে থাকুন। কথা বলছিলাম রাজনীতি, সংস্কৃতি ও উন্নয়ন নিয়ে। প্রিয় দর্শক, তক্কাতকিতে আরেকবার স্বাগত। কথা বলছিলাম রাজনীতি, সংস্কৃতি ও উন্নয়ন নিয়ে। বিরতির আগে খানিকটা কথা আমরা বলেছি, বিরতির আগে মাহফুজা আপু আপনি শেষ করতে পারেননি। আমরা 22 পরিবার থেকে 22,000 নাকি 22 লাখ পরিবার? 22 লক্ষ পরিবার হতে পারে, আমার 16.5 মানুষের ভেতরে, 16 কোটি মানুষের ভেতরে হতেই পারে। এখন এই যে কথাটা বলা হলো, এই যে মানসিকতা নিয়ে আমরা পাকিস্তান ভেঙে আমরা বেরিয়ে আসলাম বাংলাদেশে, বাংলাদেশের মানুষ তো পূর্ব পাকিস্তানেরই অধিবাসী ছিল, তাদের মনোজগতের ভেতরে যে পুরুষতান্ত্রিক যে মানসিকতা ছিল সেটাতে কিন্তু বেরিয়ে আসতে তারা পারেনি। সেই কারণে আমি বলবো যে নারীকে নারী হিসাবে দেখেছে, নারী যে একজন পূর্ণাঙ্গ মানুষ, সেই মানুষ হিসাবে তাকে দেখেনি। তার যে নাগরিক একটা অধিকার আছে, সেই নাগরিক অধিকার কিন্তু দেখেনি। হতে পারে আজকে আমরা যদি বলি রাষ্ট্র ব্যবস্থা, আজকে দাঁড়িয়ে আমি যদি বলি যে আমার রাষ্ট্র ক্ষমতায় আছেন প্রধানমন্ত্রী একজন নারী, আমাদের স্পিকার একজন নারী, আমাদের বিরোধী দলীয় নেত্রী একজন নারী, এবং আমাদের সাবেক প্রধানমন্ত্রী সোফোর্ট এবং কৃষিমন্ত্রী একজন নারী। এর কিছুদিন আগে আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন আমাদের নারী, পররাষ্ট্রমন্ত্রী ছিলেন আমাদের নারী, সাবেক প্রধানমন্ত্রীও নারী ছিলেন, সাবেক প্রধানমন্ত্রীও নারী ছিলেন। তো নারী শুধু রাষ্ট্র ক্ষমতা দখল করে থাকলে হবে না, তারও যে প্রক্রিয়ার ভেতর দিয়ে সমস্ত জাতির মনোজগৎকে যে পরিবর্তন করার ব্যাপার, সেখানে কিন্তু আমার প্রথম আসে শিক্ষা। আমি বলবো তো এই শিক্ষাকে কি আমরা আসলে মনোজগতের আমাদের তরুণ সমাজকে বা আগামী দিনের বা
মানুষকে আমরা কি তার মনোজগতের জন্য যে তার সংস্কৃতি তৈরি কর, সংস্কৃতির তো অনেক কিছু সমন্বয়ের ফল হচ্ছে আমার সংস্কৃতি, এবং শিক্ষা তার একটি প্রধান উপাদান। আমরা দেখি এই শিক্ষা থেকে বেরিয়ে এসে তারা জঙ্গি হচ্ছে, কিন্তু তরুণরা সেখানেই মাদ্রাসা থেকে জঙ্গি হচ্ছে, ইংলিশ মিডিয়াম থেকে জঙ্গি হচ্ছে। না, সেই কারণে আমাদের ক্যারিকুলামের প্রশ্ন একটা হচ্ছে আমার 3 ধারার শিক্ষা ব্যবস্থা, যে কথাটা আমাদের কুদরতিকতা শিক্ষা কমিশন যেটা ছিল তার প্রধান কথাই ছিল একমুখী শিক্ষা ব্যবস্থা প্রচলন করার কথা ছিল, এখনো করিনি, খুব করব কিনা ভবিষ্যতে আমরা জানি না। ত্রিমুখী শিক্ষা ব্যবস্থা এখানে আছে, এবং সেখানে কি ক্যারিকুলামের প্রশ্নটাকে আমি জোর দিতে চাই, কারণ ক্যারিকুলামে আমার জাতির ডেস্টিনিটা কি, তার গোলটা কি, সেই গোলে যাবার জন্য আমার সমস্ত সমাজকে, আগামী প্রজন্মকে আমি কিভাবে তৈরি করতে চাই সেইভাবে তাকে তৈরি করব। কিন্তু আজ পর্যন্ত আমরা দেখি যে এই মানবিক মূল্যবোধ, নারীর প্রতি শ্রদ্ধাবোধ, মানুষের প্রতি শ্রদ্ধাবোধ এবং একটা উন্নততর বিশ্বের সাথে আমরা যে মার্চ করে এগিয়ে যাব, সেই চেতনার থেকে আমাদের শিক্ষা ব্যবস্থা কিন্তু আমাকে সহায়তা করছে। আমি আসবো আপনার কাছে, পলাশ ভাই যদি বলেন আপনি কিছু যোগ করতে চেয়েছিলেন। হ্যাঁ, আমি একটু যোগ করতে চাই। উন্নয়নের প্রশ্নটা আসলো এবং আজকেরও আপনার আলোচনার খুব প্রধান বিষয়টা সেটা যে সংস্কৃতি এবং রাজনীতির সাথে উন্নয়নটাকে ডেভেলপ করা। আমি এটাকে একটু বলবো, সেটা হচ্ছে যে এই যে সাংস্কৃতিক একটা সমগ্র বোধ, সেটা আমাদের ব্যক্তি পর্যায়ে বা সমাজ পর্যায়ে বা রাষ্ট্রীয় পর্যায়ে সেটা ছিল না বলেই আমরা সবকিছুকেই বিচ্ছিন্ন দেখি, এমনকি উন্নয়নটাও আমাদের বিচ্ছিন্ন। আমরা সাধারণত আমাদের দেশে সবসময় দেখেছি যে উন্নয়নটা বলতে আমরা একটা শরীরী উন্নয়ন বুঝি, যেমন একটা বিল্ডিং হচ্ছে একটা ফিজিক্যাল স্ট্রাকচার, এটাকে আমরা একটা ফিজিক্যাল ডেভেলপমেন্ট বলতে পারি। এটার সাথে সাথে যদি আমার মেন্টাল যে ডেভেলপমেন্ট সেটা যদি না হয়, তাহলে আমি এই বিল্ডিং কিন্তু ব্যবহার করতে পারবো না। এই কারণে আমাদের এখানে দেখা যায় যে একটা সুন্দর দালান হচ্ছে কিন্তু সেটা নোংরা থেকে যাচ্ছে, একটা চমৎকার টয়লেট হচ্ছে কিন্তু সেটা কয়েকদিন পরেই আর ব্যবহার করা যাচ্ছে না। এগুলো হচ্ছে একটা উদাহরণ যে আমাদের এই শরীরী উন্নয়নের সাথে সাথে মানসিক উন্নয়ন না হওয়ার। তো এই কারণে এটা কিন্তু কোনো ডেভেলপমেন্ট না, এটার কিন্তু কোনো এক ধরনের আপনার যে বলে যে সাস্টেনেবল ডেভেলপমেন্ট বলতে আমরা যেটা বুঝি, এটা কিন্তু সুষম হতে হবে। আমার ফিজিক্যাল যে ডেভেলপমেন্ট সেটার সাথে সাথে আমার মেন্টাল ডেভেলপমেন্ট হতে হবে, সেটার সাথে সাথে আমার কালচারাল ডেভেলপমেন্ট হতে হবে, এবং সেটাকে আমার ইউজ করতে হবে, এবং ইউজ না করলে সেটাকে আমি এনজয়ও করতে পারবো না। সুতরাং আমাদের এখানে আসলে এই যে খুব চমৎকার আজকে শিরোনাম যে সংস্কৃতি, রাজনীতি এবং উন্নয়ন, এটা এত সম্পর্কিত, এবং এগুলোকে যতদিন পর্যন্ত আসলে আমরা সম্পর্কিত না করতে পারবো, রাজনীতিটাও আমরা ঠিকভাবে করতে পারবো না, সংস্কৃতিটাও আমরা বুঝবো না। আর উন্নয়ন বললেও আমরা বুঝবো যে ঢাকা শহর যেমন আন্ডার কনস্ট্রাকশন বা হোল বাংলাদেশ এখন মনে হচ্ছে আন্ডার কনস্ট্রাকশন, এটা শুধু ফিজিক্যালটাই হবে, কিন্তু এটাকে আমরা দেখা যাবে ব্যবহারও করতে পারছি না। সৌরভবা যদি বলেন, আপনি তো নারীর প্রশ্ন নিয়ে আসেন, আরেকটা হচ্ছে যে এটা অসাম্প্রদায়িক ধর্মনিরপেক্ষ রাষ্ট্র কিন্তু নির্মাণ করতে পারেনি। হিন্দুদেরকে যেভাবে আক্রমণ করা হচ্ছে, 10 লক্ষ হিন্দু জনসংখ্যা নাই, তারা অন্য দেশে পালিয়ে যেতে বাধ্য হচ্ছে, সেই জায়গাটা যে সব ধর্মের মানুষের সহমর্মিতা রাষ্ট্র কিন্তু বানাতে পারলাম না আমরা। ধন্যবাদ। তার আগে হচ্ছে উন্নয়ন। উন্নয়ন মানে হচ্ছে মানুষের উন্নয়ন, মানুষ মানে এই রাষ্ট্রের অন্তর্ভুক্ত প্রতিটি নাগরিকের উন্নয়ন। সেটাকে আমরা নিশ্চিত করতে পারছি। তারপর আসবে সেটি যদি নিশ্চিত করতে পারে তার মৌলিক চাহিদা, তখন হলে তার সংস্কৃতির বিকাশ, তার চিন্তা, মেধা, মনন, চর্চার বিষয়টি আসে। এবং একই সঙ্গে রাজনীতি পুরোটাই কিন্তু পারস্পরিক সম্পর্কযুক্ত। পলাশ যেটা বলেছেন যে উন্নয়ন ছাড়া যেমন সংস্কৃতি এগোবে না, আবার সংস্কৃতি ছাড়া উন্নয়ন অর্থবহ হবে না। এবং রাজনীতি এর উপরে যদি আমরা বলি যে ছাতার মতো কাজ করবে, সেই রাজনীতি যদি সঠিক পথে না চলে তাহলে এর কোনোটাই তার পূর্ণতা পাবে না। আমাদের গত 45 বছরের রাজনীতিটা বারবার হোঁচট খেয়েছে, বারবার পথ হারিয়েছে, এবং এখনো পর্যন্ত আমরা আমাদের মূল নিশানা কি, লক্ষ্য কি, গন্তব্য কি সেটি ঠিক করতে পারিনি। আমরা বলি যে আমরা ধর্মনিরপেক্ষতায় বিশ্বাসী, কিন্তু একই সঙ্গে আমরা এই সংবিধানে রাষ্ট্রধর্ম রেখে দিয়েছি। আমরা বলি যে সব ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই সম অধিকার পাবে, কিন্তু এখানে বাঙালির বাইরে যে জনগোষ্ঠী আছে, ক্ষুদ্র নৃতাত্ত্বিক বা আদিবাসী যাই বলি,
তাদের অধিকার স্বীকৃত হয়নি এখনো। মুসলমানদের বাইরে অন্য ধর্মের মানুষরা পীড়িত হচ্ছে। আজকে এটি সবচেয়ে দুর্ভাগ্যজনক যে আওয়ামী লীগ আমলে যে রাষ্ট্রটি, যে দলটি এই রাষ্ট্রের অভ্যুদয়ে প্রধান ভূমিকা পালন করেছে, যে দলটি অসাম্প্রদায়িকতা বা ধর্মনিরপেক্ষতাকে রাষ্ট্রীয় নীতি হিসাবে গ্রহণ করেছে, সেই রাষ্ট্রে আজ সংখ্যালঘুরা পীড়িত এবং বঞ্চিত। এবং শাসক দলের কাউকে দেখা যাচ্ছে এই আয়োজনের এবং অবশ্যই দলের মন্ত্রী, সাংসদ, নেতা, সাঁওতালদের প্রতি, অর্থাৎ রাষ্ট্রের বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা পত্রে কিন্তু একটি চমৎকার কথা বলেছে, মানবিক মর্যাদা বোধ। মানবিক মর্যাদা প্রতিষ্ঠাই ছিল এই রাষ্ট্রের অঙ্গীকার। আপনি যেটা বললেন যে এই যে অসাম্প্রদায়িকতা, এটিও তো সংবিধানে লিখে বা আইন করে হবে না, মনোজগতে। আর যদি আমরা বলি যে কোনো অঘটনের মধ্য দিয়ে সরকার পরিবার 21 বছর আওয়ামী লীগ ক্ষমতায় ছিল না বলে সবকিছু সর্বনাশ হয়েছে, তাহলে 21 বছর পরও তো আমরা অনেকটা সময় পেয়েছি। আজকে 8 বছর এই দলটি কিন্তু এক নাগারে ক্ষমতায়, যেটা বাংলাদেশের একমাত্র সামরিক স্বৈরাচার শাসক এরশাদ ছাড়া আর কেউ ছিলেন না। সুতরাং এখানে কি পরিবর্তন হয়েছে? আজকে আমরা দেখি যে আওয়ামী লীগ একদিকে সুশাসনের কথা বলে, একদিকে অসাম্প্রদায়িকতার কথা বলে, আবার তার যে পূর্বসূরি বিএনপি এবং যেসব পথ অনুসরণ করেছে সেটা আওয়ামী লীগও গ্রহণ করছে। আমরা কিছুদিন আগে এই স্ববিরোধিতা কেন সৌরভ ভাই যে প্রশ্ন তুলেছেন? না, ধন্যবাদ সৌরভ ভাই। যে কথাগুলো বলছেন সেগুলো কিছু কিছু ঘটনা হয়তো বা ঘটছে, কিন্তু সবগুলোর ব্যাপারে আমি সমর্থন করব না এই কারণেই, বা করতে পারছি না, আমি দুঃখিত, যে দীর্ঘ 22 বছর এ দেশ শাসন করেছেন কারা, সেটাও কিন্তু দেখতে হবে। যে মুক্তিযুদ্ধের চেতনায় আমাদের দেশ স্বাধীন হয়েছিল, এই 22 বছর কি প্রত্যেকটা মানে ইচ্ছা করে আমাদের এই স্বাধীনতার যে মূলনীতিগুলো ছিল সেগুলোকে ধ্বংস করা হয়েছে। প্রথমে জিয়াউর রহমান আমার সংবিধানকে কেটে সেখানে সাম্প্রদায়িকতার বীজ বপন করা হয়েছে। বহুদলীয় গণতন্ত্রের নামে জামাতকে রাজনীতি করার সুযোগ করে দেওয়া হয়েছে। হাজার হাজার যারা যুদ্ধাপরাধী ছিল জেলখানায় তাদেরকে বের করে দেওয়া হয়েছে। সেখান থেকেই আমাদের সাম্প্রদায়িকতার বীজ বপন করা হয়েছে জিয়াউর রহমান, এবং এটা খুব মানে কি বলবো, একটা প্ল্যান ওয়েতে এটা করা হয়েছে। 15 আগস্টও কিন্তু সংগঠিত হয়েছিল এটাকে আবার পাকিস্তানি ভাবধারায় নিয়ে আসার কারণে। এই যে দীর্ঘ 22 বছর আমরা মুক্তিযুদ্ধের চেতনায় যারা বিশ্বাসী তারা কিন্তু বাইরে ছিলাম, তারা ইচ্ছে মতো বাংলাদেশের সংস্কৃতি বলেন সবকিছুই কিন্তু ভুলুণ্ঠিত করেছে এবং মুক্তিযুদ্ধের চেতনার বিরোধী সব কাজ কারবারগুলো করেছে। এবং জামাত ইসলামের মতো যারা কুখ্যাত রাজাকার আলবদর ছিল, তাদের গাড়িতে যখন আমার জাতীয় পতাকা চলে যায়, তার মানে কোন পর্যায়ে রাষ্ট্রীয় ক্ষমতাটা ছিল সেটা কিন্তু বুঝতে হবে। আমি সেখানেই আসছি। আজকে সংখ্যালঘুদের ঘটনা যেটা বলছে এটা অবশ্যই কিন্তু কোনো বিচ্ছিন্ন ঘটনা না, এটা কিন্তু বিচ্ছিন্ন ঘটনা। এখানে রাষ্ট্রীয় সাথে জড়িত না, আমার দলের সাথে জড়িত না, আমাদের কোনো আওয়ামী লীগের কেন্দ্রীয় ভাবে কোনো আমাদের মানে কোন অ্যাক্টিভিটির সাথে কিন্তু এটা জড়িত। আওয়ামী লীগের এমপি জড়িত, আপনি নাম দেখেন নাই, মন্ত্রী জড়িত না, আমরা সেই নামগুলো দেখেছি প্রত্যেকটা জায়গাতে। যেমন আমরা ব্রাহ্মণবাড়িয়ার করে না, তাহলে কে আওয়ামী লীগ করে না, আমরা ব্রাহ্মণবাড়িয়ার ঘটনা আমরা দেখেছি, ব্রাহ্মণবাড়িয়ার ঘটনা দেখেছি। সেখানে তাদের আন্তরিকভাবে না, তাদের আঞ্চলিকভাবে আঞ্চলিকের মানে একে অপরের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে কিন্তু সেই ঘটনা ঘটছে। কেন সংখ্যালঘু হিন্দুরা হবে না, সেখানে তাদের বাড়ি পোড়ানো হয়েছে, হ্যাঁ 3 বার বাড়ি পোড়ানো হয়েছে। আপনারা সেখানে যদি আরেকটু খেয়াল করেন এই আলোচনা আমরা ঘটনাটা সূত্র হয়েছে কোথা থেকে। একটু পরেই ফিরে আসি। তক্কাতক্কিতে কথা বলছিলাম উন্নয়ন, সংস্কৃতি ও রাজনীতি নিয়ে, একটু পরেই ফিরে আসছি। প্রিয় দর্শক, তক্কাতক্কিতে আরেকবার স্বাগত জানাচ্ছি। কথা বলছিলাম রাজনীতি, সংস্কৃতি ও উন্নয়ন নিয়ে। যে মিস্টার আনোয়ারুল ইসলাম আনোয়ার, আপনি কথা শেষ করতে পারেননি। আমরা বলছিলাম যে আওয়ামী লীগ ক্ষমতায় 22 বছর সামরিক শাসন, যেরকম আওয়ামী লীগও কিন্তু এখন প্রায় 17 বছর ধরে ক্ষমতায় আছে বিভিন্ন পর্যায়ে। একটু তো চেঞ্জ হওয়ার কথা, সেটা তো আমরা দেখছি না আসলে এই ধর্মের প্রশ্নে, সাম্প্রদায়িকতার প্রশ্নে। কেন চেঞ্জ হয়নি? আমরা তো এখন তো বাংলাদেশে বিশেষ করে এই সরকার তো একমাত্র এই যে উগ্র সাম্প্রদায়িক শক্তি বাংলাদেশে যেভাবে একটা শান্তি নষ্ট করার চেষ্টা করছে, জঙ্গিবাদের উত্থান ঘটিয়ে বিভিন্ন জায়গায় যে হত্যাগুলো করা হচ্ছে, এটার বিরুদ্ধে তো এখন আমরা 0 টলারেন্স দিয়েছে ঘোষণা করেছেন আমাদের প্রধানমন্ত্রী, এবং সেই অনুসারে কাজ করছে।
এবং এখানে শুধু বাংলাদেশ না, সারা বিশ্ব কিন্তু স্বীকৃতি দিয়েছে এবং প্রশংসা করেছে আমাদের নেত্রীর, যে বিশেষ করে সন্ত্রাসবাদকে জিরো টলারেন্স করার জন্য। এবং মুখে শুধু না, যেখানে যে ধরনের ঘটনা ঘটছে প্রত্যেকটা জায়গাতে কিন্তু আমাদের সরকার অ্যাক্টিভ। কিন্তু যে আইন প্রণয়ন করে আওয়ামী লীগের এমপি কিন্তু সন্ত্রাসীদের গুলি। আমি আপনাকে সেই বিষয়ে একটা কথা বলি। সাধারণ মানুষ যে এর আগে যে ব্রাহ্মণবাড়িয়ায় যে ঘটনাটা ঘটলো, একটা সামান্য হিন্দু একটা ছেলে যে ভালোভাবে কম্পিউটার চালাতে পারে না, সে একটা ছবিকে আমাদের পবিত্র মক্কা শরীফের মাথায় অন্য একটা ধর্মের কাকে বসায় দিয়া সেটা তার ফেসবুকে আপলোড করবে, এটা অসম্ভব, আনবিলিভেবল। সে নিজে তো ঠিকমতো একটা মোবাইল ফোন চালাতে পারে না, অ্যান্ড্রয়েড, সে কিভাবে একটা ছবিকে করবে? হ্যাঁ, প্রমাণিত হয়েছে, কিন্তু সে ছেলে করে নাই, এখন প্রমাণিত হয়েছে। তাহলে এত বড় ঘটনা ঘটলো কেন? পরেও কেন আওয়ামী লীগের একাংশ, এখন ঘটনা ঘটলো একাংশ আপনি শোনেন, এবং পুলিশের একাংশ মিলে তারা মিটিং করেছে, মিছিল করেছে এবং উস্কিয়েছে এটা করবার জন্য। হ্যাঁ, ঠিক আছে, উস্কে করার জন্য এই দায় অবশ্যই আমার সরকার নিবে না। এবং আমাদের নেত্রী বিশেষ করে দুইবার এই ঘটনার উপর বেস করে ডিবি তাদের ডাটা তথ্য কালেকশন করেছে, করে অ্যাকশনে গেছেন, স্পেশাল বা পাঠিয়েছেন, আমাদের টিম পাঠিয়েছেন ওখানে অ্যাকচুয়াল ঘটনা জানার জন্য। এবং এখানকার আমরা দেখেছেন যে অন্য জায়গা থেকে ট্রাকে করে লোকজন ভাড়া করে নিয়ে এসে কিন্তু সেখানে সমাবেশ করা হয়েছিল। এখন জানি না সেখানকার প্রশাসন পারমিশন দিয়েছিল, সে নিজেকে বলছিল যে হয়তো এখানে সমাবেশ করার অনুমতি দিলে হয়তো এই যে জনরোষ বা যে গন্ডগোলটা সৃষ্টি হচ্ছে এটা হয়তো এটা প্রশমিত হবে, যদিও তার উল্টো হয়েছে। কিন্তু এই ঘটনার সাথে কিন্তু কখনো আমাদের সরকার বা আমাদের রাজনৈতিকভাবে আমাদের বিশেষ করে আওয়ামী লীগ এটার সাথে কিন্তু জড়িত না। অবশ্যই এটা কিন্তু বিচ্ছিন্ন ঘটনা এবং স্থানীয়ভাবে নিজের আধিপত্য বিস্তারের জন্য কিন্তু এই ঘটনাগুলো ঘটানো হচ্ছে। বলেন যেটা বিচ্ছিন্ন, শুধু ওখানে না, রামু তো দুর্গা পূজা হলো, বাংলাদেশে কতগুলো মণ্ডপ হয়েছে, আমাদের তো আসলে একটা ভীতি ছিল, আমি ব্যক্তিগতভাবেই বলি যে ভীতি ছিল কখন কি ঘটনা ঘটে। তো এই সরকার তো সেটাকে একেবারে নির্বিচ্ছিন্ন ভাবে আমাদের দুর্গাপূজাটা হয়েছে, কোন রকম দুর্ঘটনা ঘটেনি। এমনিভাবে অন্য ধর্মাবলম্বীদের যে সমস্ত ধর্মীয় অনুষ্ঠানগুলো আছে, এই যে ক্রিসমাস গেল, ক্রিসমাসেও তো আমি মনে করি, আমিও ব্যক্তিগতভাবে ভীত ছিলাম ঘটনা কি ঘটে, সেখানে দেখলাম যে না, সরকার এগুলোকে টেক আপ করেছে। তবে যে কথাটি প্রশ্ন তোলা হচ্ছে, হ্যাঁ, এখানে আওয়ামী লীগ, আমি ব্যক্তিগতভাবে ওইভাবে দেখতে চাই যে আওয়ামী লীগ একটা গণ রাজনীতি করা রাজনৈতিক দল, একটা গণতান্ত্রিকভাবে জন্ম, রাজপথ থেকে জন্ম, একেবারে কি বলে, আমি রেজিমেন্টেড একটা পলিটিক্যাল পার্টি না, এখানে সকল ধর্ম মত পথের লোকজন রয়েছে। যে কারণে এই যে কখনো কখনো হ্যাঁ আওয়ামী লীগ বেশি, তারা হয়তো দুর্ঘটনাগুলো ঘটাচ্ছে, এটাকে অস্বীকার করার কোনো কারণ নাই, এটা জানি, যেটা সত্য সত্য সেটা ঠিক আছে। কিন্তু এখানে আমাদেরকে দলীয় ভাবে বা আমাদের সরকারকে কোনোভাবেই কিন্তু দায়ী করা যাবে না। এইটুকু যদি আপনারা দায়ী করেন, আমার মনে হয় অন্যায় করা হবে। কারণ বাংলাদেশে বর্তমানে বঙ্গবন্ধু কন্যা রাষ্ট্রনায়ক শেখ হাসিনা একমাত্র আমাদের মনে হয় আশ্রয়স্থল, যিনি সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখছেন এবং এর জন্য যা যা করার তাই করছেন। সদিচ্ছাধীনের প্রশ্ন রিফ্লেকশন হচ্ছে কিনা সৌরভ ভাই? আচ্ছা, ধন্যবাদ। আনোয়ার ভাই যা বললেন সেটা যদি বাস্তবে রূপ দেওয়া যেত বা সেটাই যদি আমরা বাস্তব চিত্র দেখতাম তাহলে তো খুশি হতাম, তাহলে তো এই উদ্বেগ উৎকণ্ঠা ছিল না। মাহফুজাপা একটা কথা বলেছেন যে এই হিন্দু সম্প্রদায়ের বা খ্রিস্টান সম্প্রদায়ের বা বৌদ্ধ সম্প্রদায়ের ধর্মীয় অনুষ্ঠানে কোন রকম অঘটন ঘটেনি। এই যে অঘটন ঘটেনি, অঘটন ঘটার যে আশঙ্কাটাই তো থাকা উচিত নয়। অর্থাৎ এই যে নিরাপত্তা দিতে হবে যে কোনো ধর্মীয় অনুষ্ঠানে, ঈদে তো সেটি করতে হয় না, সংখ্যাগুরু সম্প্রদায়ের যে কোনো ধর্মীয় অনুষ্ঠানে এটা তো বাড়তি প্রহরা দিতে হয় না। এই যে এটাই হচ্ছে মনোজগৎ, এটাই হচ্ছে রাষ্ট্রের দুর্বলতা, যে আমরা রাষ্ট্রকে, রাষ্ট্রের সংস্কৃতিকে, আমরা সমাজের সংস্কৃতিকে ওই পর্যায়ে নিয়ে যেতে পারিনি। যদি এক সম্প্রদায়ের কোন ধর্মাবলম্বী একজন মানুষও থাকে বাংলাদেশে, তিনি নির্বিঘ্নে নিরাপদে তার ধর্ম পালন করতে পারবে। আমরা রাষ্ট্রীয় সংস্কৃতিকে ওই পর্যায়ে নিয়ে যেতে পারিনি। এটা আওয়ামী লীগ বিএনপি বলে না, এটা হচ্ছে রাষ্ট্রের দুর্বলতা। এটা হচ্ছে ব্যক্তি হিসাবে, মানুষ হিসাবে যদি বলা হয় যে আমি সংখ্যালঘু সম্প্রদায়ের নই, সে কারণে সংখ্যাগুরু সম্প্রদায়ের একজন নাগরিক হিসাবে আমি নিজেকে অপরাধী মনে করি। আর আমরা সংস্কৃতিটাকে যে জায়গায় নিয়ে যেতে চাই কিনা, প্রথমত হচ্ছে
আমরা এই সরকার চায় কিনা, চাইলে নাগরিকরা অর্থাৎ এই সমাজের সংখ্যাগরিষ্ঠ অংশ সমর্থন করে কিনা। একটি কথা চালু আছে বেশ, যে লোকরঞ্জন সরকার, অর্থাৎ প্রতিটি সরকারই তারা চায় যে অধিকাংশ মানুষ, সংখ্যাগরিষ্ঠ মানুষ কি চায়। যেটা হয়েছে বাংলাদেশে এই বিপদটা কিন্তু ক্রমশ ডেকে আনছে, সস্তা পপুলারিজম যেটাকে বলি আমরা, সস্তা পপুলারিজম, অথবা বেশিরভাগ মানুষ যেটাই করে। এখন পৃথিবীর সব দেশেই, আমেরিকায় যেটা হয়েছে সম্প্রতি, যে এই যে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে যেটা হলো, সেটা হচ্ছে যে সেখানকার শ্বেতাঙ্গ এবং উগ্র শ্বেতাঙ্গবাদী যে মানুষগুলো, তাদের ভোট নেয়ার জন্য, তাদের সমর্থন পাওয়ার জন্য ট্রাম্প যে উগ্র কথাবার্তা বললেন, সেটাই কিন্তু শেষমেশ সমস্ত ধারণা উল্টে দিয়ে জয়ী হলেন। এখন বাংলাদেশেও রাজনৈতিক দলগুলোর মধ্যে এরকম একটা প্রতিযোগিতা চলে, যেটা ধর্ম নিয়েও, যে কে কতটা বেশি ধর্মের প্রতি অনুরক্ত হয়ে ভোটের রাজনীতিতে। এবং পলাশ ভাই যদি বলেন, আমি একটু আলোচনা করতে চাই যে আমি একটা কথা ঢাকার বাইরে আমি আসবো আপনার কাছে, যে জেলা শিল্পকলা একাডেমি, শিশু একাডেমি, গান বাজনা, নাটক একসময় খুব হতো ঢাকাতেও, টিএসসি তো আগের মতো আর হচ্ছে না, শিল্পকলাগুলো ঘুমোচ্ছে। কি অবস্থা ঢাকার বাইরে যেহেতু আপনি থাকেন, সেখানকার সাংস্কৃতিক কর্মকাণ্ড চর্চাটা কেমন আসলে? এটা খুবই আমার মনে হয় মন্দা, এখন খুবই মন্দা। আমি আবার যেটা সেই কথা ফেরত আসি যে সংস্কৃতি বলতে আমরা, আমি সংস্কৃতি আলোচনা জানি, আমি অ্যানথ্রোপোলজি পড়া মানুষ, আমি সাংস্কৃতিক কর্মকাণ্ডই বলছি, কর্মকাণ্ডের কথাই বলছি। ওই কর্মকাণ্ডটাই এটা কেমন হচ্ছে, খুবই দায়সারা গোছের ভাবে হচ্ছে। আপনি যেই প্রতিষ্ঠানগুলোর কথা বললেন সরকারি, এরা জাস্ট হচ্ছে যে চাকরি বাঁচানোর জন্য এক ধরনের নিয়মিত যে দায়বদ্ধ কর্মকাণ্ড, যেগুলা কোনো প্রাণ নেই এবং যেগুলোর মধ্য দিয়ে কোনো ধরনের সংস্কৃতি বলেন অথবা একটা যথাযথভাবে সাংস্কৃতিক উপস্থাপনও যদি আমি ধরি খুব শরীরী অর্থে, সেটাও তারা করেন না বলে আমার জেলার অভিজ্ঞতা। মঞ্চ নাটক যেভাবে ছিল না, এগুলো খুবই মন্দা। এবং এটার আরেকটা কারণ হচ্ছে যে খুব একপেশে একটা অভিবাসন হয়ে গেছে। আমাদের মফস্বলগুলো কিন্তু একদম শূন্য, এবং আমাদের গ্রাম থেকে শহরে আসা, শহর থেকে রাজধানী থেকে দেশের বাইরে চলে যাওয়া, এটা একপেশে কৃপণ একটা অভিবাসন। এটার কোনো ফিডব্যাক নাই। এবং এখন জেলাগুলো খুব খা করছে এবং রাজধানী কেন্দ্রিকতা খুব অশ্লীল ভাবে এবং প্রকট ভাবে এবং খুবই অগ্রহণযোগ্য ভাবে বিকশিত এবং প্রতিষ্ঠিত বলে আমি মনে করি। এবং জেলাগুলো খুবই মানে স্মৃতিচারণ করা ছাড়া আর কোনো অবস্থা নাই সামগ্রিকভাবে। আমরা যদিও কুমিল্লার ক্ষেত্রে ফেস্টিভ্যালটা করেন, তার মধ্যে দিয়ে কি বার্তা দিতে চান? এটা এই পটভূমিতেই কুমিল্লাতে আমরা কুমিল্লা সংস্কৃতি উৎসবটা করি। কি করে তারা? আমি ব্যক্তিগতভাবে গত অর্ধযুগ আগে ইউরোপিয়ান একটা প্রবাস জীবন থেকে দেশে ফেরত আসি। আপনিও পালিয়ে গিয়েছিলেন? আসলে আমি পালিয়ে যাইনি, আমি গিয়েছিলাম, কিন্তু আমি আবার সেই এক পেশে কৃপণ অভিবাসনকে অস্বীকার করে আমি আবার ফেরত এসেছি। এবং আমি ফেরতটা আমি ঢাকাতে আসিনি, ঢাকা আমার জন্ম শহর, এবং পরে পেশাগতভাবেও আমি ছিলাম। আমি ফেরত যাওয়ার ক্ষেত্রে একদম একটা পরিত্যক্ত শেকড়কে আমি বেছে নিয়েছি। আমি কুমিল্লাতে আবার ফেরত গেছি এবং সেখানে সেই কৃপণ পরিবেশে, সেই খা পরিবেশে কুমিল্লা সংস্কৃতি উৎসব হচ্ছে গত অর্ধযুগ ধরে। এবং সেখানে আমরা আসলে আমরা এই যে বিকেন্দ্রীকরণের যে বিষয়টা, একটা প্রান্তিক জায়গাকে যে ক্ষমতায়নের বিষয়টা, এবং আমাদের যে রুট সেটাকে আবার রিক্লেইম করা, যে এটা আমার শেকড়, এখানে আমার শৈশব কেটেছে এবং এটা আমি শুধু স্মৃতিচারণ করব না, এটা আমার শেষ বয়সের কাজের জায়গা। এবং সেরকম একটা বিশ্বাসযোগ্য পরিবেশ এবং সাংস্কৃতিক কর্মকাণ্ড আমরা সেখানে শুরু করেছি। এবং আশ্চর্য হয়ে আমরা লক্ষ্য করলাম যে তরুণ যুবকরা স্বেচ্ছাসেবক হিসেবে সেখানে কাজ করতে এসেছে এবং শহরের প্রাচীন যারা ছিল, যারা শুধু স্মৃতিচারণ করতো, তারা যখন আবার দেখলো চোখের সামনে জীবন্ত বিশ্বাসযোগ্য কর্মকাণ্ড হচ্ছে, তারা সবাই আবার ঘর থেকে বের হয়ে এসছে এবং প্রচন্ড প্রাণদায়ী এবং জীবনদায়ী একটা পরিবেশ আবার কুমিল্লাতে। এই নিয়ে আমরা আরো কথা বলবো। প্রিয় দর্শক, আমাদের সঙ্গে থাকুন। এই পর্যায়ে আরেকবার বিরতি দিচ্ছি। তক্কাতক্কিতে কথা বলছিলাম সংস্কৃতি, রাজনীতি ও উন্নয়ন নিয়ে।
প্রিয় দর্শক, আরেকবার স্বাগত। তর্কাতর্কিতে কথা বলছিলাম উন্নয়ন, রাজনীতি ও সংস্কৃতি। এই পার্টে আমরা একটু করণীয় খুঁজবো। সৌরভ ভাই, কি করা যায় এই যে অসাম্প্রদায়িক বাংলাদেশ নির্মাণের জন্য, যেটা মুক্তিযুদ্ধের অন্যতম মূল আকাঙ্ক্ষা ছিল? প্রথমে হচ্ছে প্রতিটি মানুষ যাতে মুক্তভাবে চিন্তা করতে পারে, স্বাধীনভাবে তার করণীয় ঠিক করতে পারে, রাষ্ট্রের সেই ক্ষেত্রটি তৈরি করা, অর্থাৎ একটি সুস্থ গণতান্ত্রিক পরিবেশ তৈরি করা। তাহলেই কিন্তু আমরা প্রত্যাশা করতে পারি যে এই রাষ্ট্র সামনের দিকে এগোবে, উন্নয়নের অংশীদার সবাই হবে। কিন্তু রাজনীতি যখন বৈরিতে থাকে, রাজনীতি যখন অন্ধ প্রতিহিংসায় উন্মত্ত থাকে, তখন কিন্তু মানুষের সুস্থ চিন্তা করার বিষয় থাকে না। মাহফুজা আপা এখানে আছেন, তিনি জানেন যে 60-এর দশকে এই সংস্কৃতির লড়াইটা কিন্তু তারা করেছিলেন। সুতরাং বাংলাদেশের যে স্বাধীনতার পেছনে সংস্কৃতির যে অবদান, সেটি কিন্তু আওয়ামী লীগ নেতৃত্ব অনেক সময় সেটি অনুধাবনে ব্যর্থ। এবং আমরা স্বাধীনতার পর ধরে নিলাম যে সংস্কৃতি চর্চার আর কোনো প্রয়োজন নেই। সুতরাং সাংস্কৃতিক সংগঠনগুলো যেগুলো খুব জোরালো ছিল, সেগুলো ধীরে ধীরে কি বলে নিষ্ক্রিয় হতে থাকে। রাজনীতি সংস্কৃতিকে দুই ভুবনের দুই বাসিন্দা বানিয়ে ফেললাম। দুই ভুবনের দুই বাসিন্দা বানিয়ে ফেললাম। একই সঙ্গে স্বৈরাচারের বিরুদ্ধে যে লড়াইয়ে যখন এই সাংস্কৃতিক কর্মীরা এগিয়ে আসলেন, সেই সুবিধাটা রাজনৈতিক নেতৃত্ব পেলেন 90-এর পরে। কিন্তু রাজনৈতিক নেতৃত্ব, সেটা আওয়ামী লীগ, বিএনপি উভয়ই, তারা সেই সংস্কৃতির পরিসরটা বাড়ালেন না। এখানে একটু করণীয়র মধ্যে আমি বলতে চাই যে আজকে দীর্ঘদিন যাবত, 24 বছর যাবত আমার শিক্ষায়তনগুলোতে, ঢাকা বিশ্ববিদ্যালয়ে, কলেজগুলোতে কোনো ছাত্র সংসদ নেই। তো এটার ভেতর দিয়ে ভাই যেটা বললেন সোহরাব ভাই, যে 60 দশকে ছাত্র রাজনীতিটা ছিল, ছাত্র রাজনীতির ভেতর দিয়ে একটা মানবিক প্রত্যেকটা ফ্যাকাল্টিকে ডেভেলপ করা হতো। এই ছাত্র সংগঠনগুলো কি করতো? তারা নির্বাচিত হতেন, নির্বাচনের ভেতর দিয়ে সারা বছরে একটা সাংস্কৃতিক কর্মকাণ্ডের ভেতর দিয়ে প্রত্যেকটা ছেলে মেয়েকে যেতে হতো, নতুন নেতৃত্ব হতো। সেটা সারা বছরে আমাদের স্পোর্টস হতো, নাটকের হতো, শিক্ষা সপ্তাহ হতো, সাংস্কৃতিক সপ্তাহ হতো। এর ভেতর দিয়ে একটা মনোজগতের একটা যে তৈরি করার ব্যাপার ছিল, সেটা হয়েছে। আজকে কিন্তু আরেকটি বিষয় চিন্তা করার বিষয়, আজকে বিশ্বায়নের যুগ, এটা ভুলে গেলে চলবে না। এই বিশ্বায়নের যুগে বিচ্ছিন্নতা, মানুষের থেকে মানুষকে বিচ্ছিন্ন করা নানা রকম উপাদান আমরা তৈরি করে ফেলেছি। সাম্রাজ্যবাদী গোষ্ঠী, তারা মানুষে যে সম্পর্কের কথা ছিল, জোরালো ভাবে মানবিকতা নিয়ে এগিয়ে যাওয়ার জন্য যে সভ্যতাকে অগ্রসরমান করার যে কথা ছিল, সেই জায়গা কিন্তু আজকে আমরা বিচ্ছিন্নতা, আমরা বলি আইটির যুগ ইত্যাদি ইত্যাদি বলে আমরা কিন্তু আজকে এগুলো, সেটার অনেক উন্নতি হয়েছে, আরো উন্নতি কি হবে আমরা জানি না, কি দেখে যাব। তার ফলে মানুষের মধ্যে যে বিচ্ছিন্নতা তৈরি হয়েছে, সাংস্কৃতিক পরিমণ্ডল কি করে? মানুষকে সংঘবদ্ধ করে এবং যুক্ত করে, এবং যে কোনো মানুষের প্রয়োজনে, মানুষের আকাঙ্ক্ষাকে চরিতার্থ করার জন্য তারা একসঙ্গে লড়তে শিখে। করণীয় কি বলেন আপনি? কি করা যায় রাজনীতির দিক থেকে, কি করা যেতে পারে? না, করণীয় বলতে তার আগে একটা জিনিস করণীয় জায়গা একটু বলে নেই, সেটা আমি বলা উচিত যে একটা দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি কিন্তু একটা সার্বিক উন্নয়ন কিন্তু বলে না, মূল কথা না। একটা দেশের সংস্কৃতিও কিন্তু তার সাথে সাথে বিকাশ ঘটাতে হবে। আজকে যে প্রজন্ম আমরা আছি, যে প্রজন্ম পরবর্তী রাষ্ট্রের পরিচালনা করবে, তাদেরকে কিন্তু জানতে হবে দেশ কি, দেশের মানুষ কি, আমাদের নিজস্বতা কি, আমাদের সংস্কৃতি কি, আমার মুক্তিযুদ্ধ কি ছিল, আমার চেতনাবোধ কি ছিল। এই জিনিসগুলো কিন্তু আমাদেরকে কিন্তু জানতে হবে। কিভাবে জানাবো? এবং এই জানারও কিছু পদ্ধতি অবশ্যই আছে। যেমন কিছুক্ষণ আগে শিল্পকলা একাডেমি সম্বন্ধে আপনি বললেন, যে এই শিল্পকলা একাডেমি গুলা, সাংস্কৃতিক ভবন সারা বাংলাদেশে প্রত্যেকটা জেলাতে হতে পারে। ভবন যে সাংস্কৃতিক ভবনের স্পোর্টসের বড় বড় বিল্ডিং আছে, খেলাটা কিন্তু নাই হয়ে গেছে। সেগুলো যারা স্পেসিফিক, মন্ত্রণালয় আছে এবং মন্ত্রণালয় আছে, মন্ত্রী আছে, সচিব আছেন, অবশ্যই তারা এই জিনিসগুলোকে দেখতে হবে। জি, পলাশ ভাই যদি বলেন এটা অসাম্প্রদায়িক রাষ্ট্র নির্মাণ করার জন্য কি করা যায়? আমি খুবই, আকাঙ্ক্ষাটা অনেক বড়, কিন্তু হ্যাঁ, অনেক আকাঙ্ক্ষা বড়, এবং এই আকাঙ্ক্ষাটার বাস্তবায়নের দিকে যেতে হবে। আদৌ কি সম্ভব নাকি? বাংলাদেশ নামক রাষ্ট্রটার অস্তিত্বটা যদি আমরা
স্বীকার করি, তাহলে এটা আমাদের অনিবার্য গন্তব্য, এটা আমি বলবো প্রথমেই। এদিকে আমাদের যেতেই হবে যদি বাংলাদেশ নামক একটা বাঙালির রাষ্ট্র আমরা রাখতে চাই। এবং সেটা যাওয়ার ক্ষেত্রে প্রথম পদক্ষেপই হচ্ছে যে আমাদের স্ববিরোধিতা দূর করতে হবে। যেমন একটু আগে যে আওয়ামী লীগের কে সম্পর্কিত করে যে আলোচনাটা হলো, সেই আলোচনাটাই আমি বলতে চাই যে এটা এক পা পিছিয়ে এক পা এগিয়ে দুই পা পিছানো পদক্ষেপ দিয়ে হবে না, এটা সকল বিভ্রান্তি দূর করতে হবে। এবং তার প্রথম আইনগত পদক্ষেপটা হচ্ছে আমাদের ৭২-এর সংবিধানে প্রত্যাবর্তন করতে হবে। এবং ওই রাষ্ট্রধর্ম ইসলাম রেখে না, এই রাষ্ট্রধর্ম থেকে, রাষ্ট্রধর্ম বলতে কোনো ধর্ম এখানে রাখা যাবে না। অসাম্প্রদায়িক বাংলাদেশের প্রথম এবং প্রধান পূর্ব শর্তই হচ্ছে সংবিধানকে কেবল সংবিধান থেকে বাদ দিলেই কি হবে? মানুষের যে মনোজগৎ, তারপরে আমাদের সেইটা তো সাম্প্রদায়িকতায় ভরা, ধর্মান্ধতায় ভরা। সংবিধানেই যদি আমি রেখে দেই, আমার এটা বিশ্বাসযোগ্য হবে না। এটা আমার প্রথম পদক্ষেপ। তারপরে আমার আচরণে সেটা বিশ্বাসযোগ্য করতে হবে। যেমন আওয়ামী লীগেরও যে আচরণ আলোচনা হলো অসাম্প্রদায়িকতার প্রশ্নে, বা অন্যান্য ধর্মকে আরো নিরাপত্তা দেওয়া ইত্যাদির প্রশ্নে, বা কিছু বিষয় নিয়ে এখানে আলোচনা হলো বিচ্ছিন্ন ঘটনা, অনেকগুলো বিচ্ছিন্ন ঘটনা এক হয়েই কিন্তু একটা সমগ্রতা হয়ে যায়, প্যাটার্ন খুঁজে পাওয়া যায়। এবং আসলে কোনো কিছুই বিচ্ছিন্ন না। আমার তো কোনো কিছু বায়বীয় না, এখানে তো কোনো সংগঠন, এটা একটা বায়বীয় ব্যাপার নয়। একটা সংগঠনের সংস্কৃতি এবং তার সমস্ত কিছু ওই সংগঠনটি যারা করে তাদের আচরণ দিয়ে আমি সংগঠন বুঝবো। অবশ্যই। সুতরাং 10টা জায়গায় যদি 10টা বিচ্ছিন্ন ঘটনা ঘটে, সেটা আমার ওই সংগঠনের ঘটনা বলেই আমাকে মেনে নিতে হবে। আপনাকে দিয়ে শেষ করব, করণীয় আপনি শেষ করতে পারেননি। করণীয় বলতে আমি একটা মাস্টার হিসেব, যেহেতু আমি মাস্টার, বুলেট আকারে বলেন, পয়েন্ট করে করে প্লিজ। যে আমার শিক্ষা ব্যবস্থাকে পরিবর্তন করতে হবে। শিক্ষা ব্যবস্থা, ওই যে বললাম একমুখী শিক্ষা আমি চাই, আজকে বহুদিন যাবত এই কথাটি আমরা বলছি। একমুখী শিক্ষা ব্যবস্থা, আমাদের ক্যারিকুলামের ভেতরে মুক্তিযুদ্ধের চেতনা বলতে আমরা যেগুলো বুঝি, আমরা আমাদের সংবিধানের 4টি মূলনীতি, গণতন্ত্র, বাঙালি জাতীয়তাবাদ, ধর্মনিরপেক্ষতা এবং সমাজতন্ত্র, অর্থের সমতা, মানুষের যে সামাজিক যে অর্থনৈতিক যে বিভেদটা সেটা রাখতে পারবেন। যেখানে আমরা অত্যন্ত দুঃখের সঙ্গে বলতে হয়, এই যে আমাদের পে স্কেলটা হলো, ফরাজ ভাই যেটা করলেন, সর্বনিম্ন হলো 8,000 আর উপরে হয়ে গেল 80,000। তো আমার 10টা ধাপ পেরোলে পরে সমতা কি করে হবে? আমি মনে করি রাষ্ট্রকে এগুলো চিন্তা করার প্রশ্ন আছে। আর কোন পয়েন্ট যদি বুলেট হারিয়ে যাচ্ছে? আচ্ছা, এবং আমি বললাম, এবং আরেকটি বলেছি যে আমাদের আগামী প্রজন্ম তরুণকে তৈরি করার জন্য ঢাকা বিশ্ববিদ্যালয় সহ সকল শিক্ষায়তন কলেজগুলোতে আমি ছাত্র সংসদের ইলেকশন, নির্বাচন দিয়ে তাদের নির্বাচিত সংসদ চাই। সেই সংসদের ভেতর দিয়ে তার ফ্যাকাল্টিজ, অল দ্য ফ্যাকাল্টিজ, একটা ছেলে বা মেয়ের যেন আগামী প্রজন্ম, আমার ভবিষ্যতের যে দৃষ্টি মুক্তিযুদ্ধের চেতনার বাংলাদেশ গড়ার কথা আমরা বলি, সেই চেতনাকে আমি প্রথিত করব এই সমস্ত কর্মকাণ্ডের ভেতরে দিয়ে। এবং সেখানে মানুষের মনোজগতের পরিবর্তন করার জন্য পরের পয়েন্ট আমি বলবো যে আমাদের যে রাষ্ট্র ক্ষমতায় যারা আছেন, সরকারকে যে কথাটা পলাশ বলেছে, আমি বলবো দ্বৈত নীতি নৌকায় পা দিয়ে চলা নয়। আমি যা করব আমি করব। আনোয়ার ভাই, বুলেট আকারে বাক্য বলতে হবে, কি করণীয় আছে? না, এখানে আমাদের না, এখানে ব্যাখ্যা আমি দিতে চাচ্ছি না, কিন্তু আমাদের যে মুক্তিযুদ্ধের যে চেতনাটা, সেটাই আসলে আমাদেরকে পরবর্তী প্রজন্মকে জানানোর ব্যবস্থা করতে হবে। ওকে, এটা বলেছেন এবং সেটা কিন্তু করছে। আর কোন পয়েন্ট? না, এর মধ্যে দিয়ে কিন্তু সবকিছু চলে আসবে। আপনি গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হবে। এখানে কোনো গোজামিলের গণতন্ত্র কি নেই রাষ্ট্রে? আছে প্রশ্নবিদ্ধ গণতন্ত্র। না, এখানে প্রশ্নবিদ্ধ কেন আমি তো বুঝতে পারছি না। প্রশ্নবদ্ধ কেন হবে? আমি যে কথাটি প্রথমে আলোচনা করতে গিয়েছিলাম, সবার অংশগ্রহণ নিশ্চিত করা যায়, আমি যে কথাটা প্রথমে গণতন্ত্র না। ইলেকশন দেওয়া হলো, আমি যে ইলেকশনে যদি না আসে তাহলে এখানে আমরা কি ধরনের গণতন্ত্র করব? আমরা যে বলছি, আমাদের নেত্রী, উনাকে ফোন করা হলো, উনি ওখানে আসলেন না। এটা তো একটু বলতে হয় যে 1981 সালের পর থেকে বা 75-এর পর থেকে বাংলাদেশের মানুষ তো দিশেহারা ছিল, গণতন্ত্র ছিল না, স্বৈরশাসন ছিল। আমাদের নেত্রী 81 সালে আসার পরে, এখন সেই স্বৈরশাসক কোথায়? না, স্বৈরশাসক না, কেন থাকবে? দেশে তো গণতন্ত্র আছে। যে সকালে মিছিলের নামে আপনি কি ওই গণতন্ত্র চাচ্ছেন যে আমি আমার রাজনৈতিক কি বলে
পালন করতে গিয়ে আমি বাসায় আগুন দিব, আমি মানুষ পুড়িয়ে মারবো, আপনি এই ধরনের কর্মসূচি অবশ্যই না, চাচ্ছেন? অবশ্যই না, অবশ্যই না, অবশ্যই না। আমরা কেন অবশ্যই ভুলে যাই কি করে আমরা সেই গণতন্ত্র আমি চাইবো না। আমি দু একটা যে point গণতন্ত্র আমার মুক্তিযুদ্ধের ভেতর দিয়ে যে বাংলাদেশ পেয়েছি, সেই বাংলা আমার কি হবে? সরকারে যারা থাকবে আমরা সেই গণতন্ত্র তারাও মুক্তিযুদ্ধের পক্ষে থাকবে, বিরোধী দল মুক্তিযুদ্ধের পক্ষে থাকতে হবে। আমি সেই গণতন্ত্র আমরা আমি চাইবো। মুক্তিযুদ্ধের বাংলাদেশই চাই, জনগণের ভোটে নির্বাচিত ভোটে হয়। যদি আপনি না আসেন, প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ একটি নির্বাচন হয়। না, 5ই জানুয়ারির নির্বাচন অবশ্যম্ভাবী ছিল বাংলাদেশে। কেন ভোটে জানি সেই প্রশ্ন কিন্তু 1996 এবং 2006 ছিল। আমি একটা কথা বলি, তখন কিন্তু আমরা বলিনি যে ভোটে কেউ আসুক বা না আসুক, ভোট হতেই হবে। কোন সরকারের প্রতি কোন রাজনৈতিক দলের অনাস্থা প্রকাশই হচ্ছে গণতন্ত্রহীনতা। কেন অনাস্থা প্রকাশ করলো? একটি রাজনৈতিক দল, যে দল ক্ষমতায় আছে সেই দলের প্রতি যদি একটি বৃহৎ রাজনৈতিক দল বা অনেক রাজনৈতিক দল, বাংলাদেশের কমিউনিস্ট পার্টিও কিন্তু গত নির্বাচনে অংশ নেয়নি, এর অর্থ নয় যে তারা গণতন্ত্র বিরোধী। সুতরাং ভাবতে হবে যে কেন নির্বাচনে অংশ নেয়নি। নাম কি বললেন, সিপিবির আজকে ভূমিকাটা কি সেটাও আমি বলতে চাই, জিজ্ঞাসা করতে চাই। না, নিশ্চয়ই সেটা বোধহয় আরেক আলোচনা, আমরা চলে যাব। বলেন 10 সেকেন্ড। আমি রুবাইত ভাই একটা কথা না বললি না। আচ্ছা, আমি মনে করি যে আমরা খুব হতদরিদ্র একটা রাজনৈতিক সময় কাটাচ্ছি। পাড়ার শুভাকাঙ্ক্ষী যুবকটা এখন বালুর ইজারাদার, ঠিক এমন জায়গায় আমরা দেশকে নিয়ে গেছি। এই অবস্থায় খুব সাংস্কৃতিক আন্দোলন দরকার, জাতীয় একটা পুনর্জাগরণ আমাদের দরকার, দোষারোপের রাজনীতি বাদ দিয়ে। হ্যাঁ, এবং আমাদের নতুন প্রজন্ম, আধুনিক একটা নতুন প্রজন্ম দরকার, রাজনীতি বিজ্ঞান জানা, যারা রাজনীতির দায়িত্ব নেয়। অনেক ধন্যবাদ চারজনকে আসবার জন্য, কথা বলবার জন্য। প্রিয় দর্শক, আপনাদেরকে ধন্যবাদ আমাদের সঙ্গে থাকবার জন্য। আমরা মনে করি তর্কহীন আর প্রশ্নহীন সমাজ মানে মৃত সমাজ। সমাজ, অর্থনীতি আর রাষ্ট্রের গুণগত পরিবর্তনের জন্য দরকার চলমান ঘটনার অনুপুঙ্খ বিশ্লেষণ ও নির্মোহ আলোচনা, দরকার প্রাণবন্ত বিতর্ক, মুক্ত প্রান্ত সংলাপ। আমরা বিশ্বাস করি বুদ্ধিবৃত্তিক বিতর্ক সৃজনশীল হবে ঠিকই, কিন্তু কখনো কখনো তা নির্মম হতে পারে। তর্কাতর্কি তেমন একটি বুদ্ধিবৃত্তিক মঞ্চ নির্মাণে প্রয়াসী। অনুষ্ঠান সম্পর্কে মতামত জানাতে ইমেইল করুন তর্কাতর্কি@দীপ্ত.tv-তে। ভালো থাকুন, নিরাপদে থাকুন এবং দীপ্ত টিভির সঙ্গেই থাকুন।